Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, হরর নাইটের আজকের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, ভয়ের শিহরণ শিরোনামে একটি বই যেখানে আপনাদের পাঠানো 10টি ভয়ের ঘটনা সন্নিবেশিত হয়েছে। বইটি 16 ফেব্রুয়ারি শুক্রবার মানে গতকাল বইমেলাতে এসেছে। আমি সহ অনেকেই ছিল, আপনাদের মধ্য থেকে অনেকে এসেছেন, অনেকের সাথে কথা হয়েছে, আমরা ফটো সেশন করেছি। আলহামদুলিল্লাহ, এক অন্যরকম মুহূর্ত ছিল সেই সময়গুলো। দুঃখজনক ব্যাপার হলো অনেকে এসেছেন কিন্তু ওই সময়ে ভয়ের শিহরণ বইটি আমাদের স্টলে যে কয়টা ছিল সবগুলো সেল হয়ে যায়, যার কারণে যারা আগ্রহ ভরে এসেছিলেন তাদের সাথে দেখা হয়েছে কিন্তু বইটি তারা নিতে পারেননি। এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল। আলহামদুলিল্লাহ, আজকে যারা এসেছিলেন তারা প্রত্যেকেই বলতে পারি যে বই পেয়েছেন। আর যারা আর আসতে পারেননি ব্যস্ততার কারণে, রকমারিতে অর্ডার করলেই কিন্তু ভয়ের শিহরণ বইটি আপনারা পেয়ে যাবেন। ক্যাশ অন ডেলিভারিতেই পেয়ে যাবেন, কষ্ট করে কোনো লাইব্রেরিতে যেতে হবে না। রকমারি আপনাদেরকে একদম দোরগোড়ায় বিভিন্ন বই নিয়ে এসেছে, সেই সাথে আমাদের ভয়ের শিহরণ বইটিও নিয়ে এসেছে, যেটি প্রান্ত প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন মেলায়, সকলের সাথে যেভাবে কথা বলেছি, আপনাদেরকে দেখে আরও অনেক অনেক উৎসাহ পেয়েছি। এই উৎসাহ ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে প্রেরণা যোগাবে। প্রিয় লিসেনার্স, আজকে হরর নাইট এপিসোডে একটি ঘটনা নিয়ে এসেছি। এই ঘটনাটি আমাদেরকে ফয়সাল মাহমুদ ফাহিম ভাই পাঠিয়েছেন। ফয়সাল মাহমুদ ফাহিম ভাই চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। এর আগেও ওনার ঘটনা আমরা প্রচার করেছি, দুটো ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। এর মধ্যে ৭৯ নং এপিসোডে ওনার একটি ঘটনা আমরা প্রচার করেছিলাম, আপনারা সেটা শুনে আসতে পারেন। আর উনি সময় পেলেই ঘটনা সংগ্রহে নেমে পড়েন। উনি বর্তমানে ওমান প্রবাসী। ওমানের থেকে ওনার পরিচিত বিভিন্ন জনদের ঘটনা ওনারা সংগ্রহ করছেন। আর ওই বিদেশে থেকেই একজন মুরব্বীর সাথে কথা বলতে বলতে একটি ঘটনা উনি পেয়ে যান। মূলত এই ঘটনাটি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। ঘটনাটি যার কাছ থেকে শুনেছেন, ওনার নিজের আপন ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছিল। ঘটনাটা বেশ পুরনো, একদম অজপাড়া গায়ের ঘটনা। ঘটনাটি প্রায় ৩৫ কি ৩৬ বছর আগের। ঘটনাটা যেখানে ঘটেছে এটি ফেনী জেলার দরবেশের হাট নামক একটা জায়গায়। আর যার সাথে ঘটনা ঘটেছে তার নাম হচ্ছে জলিল মিয়া। ঘটনার সাক্ষী যিনি, তার নাম আক্কাস মিয়া, মানে যার থেকে এই ফাহিম ভাই ঘটনা সংগ্রহ করেছেন। তো আমরা মূল ঘটনাতে চলে যাই। তো জলিল মিয়ার সাথে ঘটনা যখন ঘটে তখন জলিল মিয়ার বয়স ছিল 16 কি 17 বছর। মনে রাখা ভালো, এই জলিল মিয়া প্রথমত গ্রামের ছেলে, খুব ডানপিটে, খুব দুষ্টু প্রকৃতিরও ছিল। ওর কাজ ছিল সারাদিন টো টো করে ঘুরে বেড়ানো আর মানুষের গাছে উঠে গাছ থেকে বিভিন্ন ফলমূল চুরি করা। এটার জন্য বহু নালিশ তার পরিবারে আসতো বিভিন্ন মানুষের কাছ থেকে, কিন্তু তাকে তার পরিবার শাসন করলেও কোনো লাভ হতো না। তিনি তার মতো করে কাজ চালিয়ে যেতেন। একদিনের ঘটনা, এই জলিল মিয়া ভর দুপুরবেলা একটা নারকেল গাছে উঠেছে ডাব পাড়ার জন্য। আশেপাশের একটু বর্ণনা দেই, বিশেষ করে নারকেল গাছের আশেপাশের। তো নারকেল গাছের ঠিক নিচে একটি কবরস্থান আছে আর চারপাশে গাছপালা ভরা। এবং এই যে কবরস্থানের কথা আমরা বললাম, এটা ছিল একটি পরিত্যক্ত কবরস্থান, মানে বহুদিন আগে কবর দেওয়া হতো, এখন আর ওখানে কবর দেওয়া হয় না। তো উনি যখন নারকেল গাছে উঠেছেন, হঠাৎ করে গাছ থেকে পড়ে গিয়ে একটা কবরের ভেতরে পড়ে যান। কবরটা বেশ পুরনো ছিল আর কবরের উপরে পড়ে যাওয়ার কারণে কবরের উপরের অংশ ভেঙে সোজা কবরের ভেতরে ঢুকে যান। উনি আবার সেখান থেকে বের হন। যেহেতু পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন, তাই আর পুনরায় গাছে ওঠেন নাই, আর হাত পা ভাঙে নাই, তবে পিঠে হাতে পায়ে ব্যথা পেয়েছিলেন, কিছু কিছু জায়গায় ছিলে গিয়েছিল। তো উনি ওখান থেকে উঠে সোজা বাড়ি চলে যান। বাড়ি গিয়ে কিন্তু এই ঘটনা উনি কারোর সাথে শেয়ার করেন নাই।
ঘটনা শুরু মূলত এইখান থেকে। সেদিন আর উনি বাড়ি থেকে বের হন নাই, সারাদিন ঘরেই ছিলেন। সারাদিন গিয়ে রাত হলো, উনি আর ওনার ভাই, মানে যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করা হয়েছে, আক্কাস মিয়া, দুজন একসাথে ঘুমিয়ে গেছেন চৌকির উপরে। রাত ঠিক 1টা কি 2টা বাজে আনুমানিক, এরকম আর কি। এই আক্কাস মিয়ার ঘুম ভেঙে যায় হঠাৎ করেই, মানে ঘুম ভেঙে যায় আর কি। তিনি চোখ খুলে দেখেন তার ভাই জলিল মিয়া পাশে নেই। তো উনি ভেবেছেন হয়তো ওয়াশরুমে গিয়েছেন, এই ভেবে উনি ঘুমিয়ে পড়েন। তার ঠিক 15 কি 20 মিনিট পর উনি আবার চোখ খুলে দেখেন তার ভাই জলিল মিয়া এসেছেন কিনা, কিন্তু তিনি দেখেন যে জলিল মিয়া বিছানায় নেই। উনি ওঠেন, তারপর ওনার মা বাবা, ঘরের আরো যারা আছেন সবাইকে ডেকে তোলেন। তো সবাই দেখলো ঘরের মেইন দরজাটা খোলা, মানে ওনারা যেই রুমে ঘুমাতেন সেই রুমের দরজা খুলে আর একটা মেইন দরজা খুলে তারপর বাইরে যেতে হয়। গ্রামের ওয়াশরুম তো বাইরেই থাকে। এখন মেইন দরজা খোলা মানে হচ্ছে জলিল মিয়া বের হয়েছে এটা নিশ্চিত, কিন্তু সে ঘরে ফেরে নাই। ঘরে ফিরলে তো দরজা বন্ধ করে দিত, আর ঘরে তো সে ছিলও না। তখন সবাই মিলে খুঁজতে শুরু করে জলিল মিয়াকে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। এভাবে সারা রাত পার হয়ে যায়। জলিল মিয়াকে ওই রাত্রে আর খুঁজে পাওয়া যায় না। একদম ভোর যখন হয় তখন তারা সবাই আবার বের হয় খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে এই আক্কাস মিয়া আর ওনার বাবা সেই পুরাতন কবরস্থানের দিকে গিয়ে দেখেন জলিল মিয়া একটা কবরের পাশে শুয়ে আছেন, মানে ঘুমাচ্ছেন। এটা দেখে তারা দুজনে আঁতকে ওঠেন যে কি, ও কবরের পাশে শুয়ে আছে কেন? ওই কবরটা একটু ভাঙা ছিল। তো তাকে ওখান থেকে ডেকে তোলে। চোখ খোলার পর জলিল মিয়াকে তার বাবা জিজ্ঞেস করেন, এই মিয়া, তুমি এইখানে কেমনে আসলা? জলিল মিয়া কোনো উত্তর দেয় না। উত্তর একটাই দেয়, জানি না তো। বাস এতটুকু বলে জলিল মিয়া বাড়ির দিকে চলে যায়, একদম স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে। তো আবারও দিন গিয়ে রাত হলো। জলিল মিয়া আর তার ভাই আক্কাস মিয়া একসাথে ঘুমিয়েছেন প্রতিদিনের মতো। ঠিক মাঝ রাতে আক্কাস মিয়ার ঘুম ভেঙে যায়। উনি দেখেন যে ওনার ভাই পাশে নাই। উনি আজকেও প্রথমে ভেবেছেন হয়তো বা ওয়াশরুমে গেছে। এটা ভেবে উনি আবার ঘুমিয়ে যান। আসলে ঠিক ঘুমিয়ে যান না, চোখ বন্ধ করে রাখেন আর কি, ঘুমানোর চেষ্টা করছিলেন। একটা সময় পর আক্কাস মিয়া উনি চিন্তা করলেন, মানে তখন উনি ঘুমায় যান নাই আর কি। তো উনি চিন্তা করলেন, আচ্ছা ঘরের দরজাটা একটু দেখি তো, সেটা খোলা নাকি বন্ধ। তো আক্কাস মিয়া দরজার পাশে গিয়ে দেখেন আজকেও দরজাটা বন্ধ, কিন্তু তার পাশে শুয়ে থাকা তার ভাই জলিল মিয়া ঘরে নেই। গতকাল কিন্তু দরজা খোলা ছিল, কিন্তু আজকে ঘরের মেইন দরজা বন্ধ, কিন্তু জলিল মিয়া নাই। আবার উনি সবাইকে ডেকে তোলেন, আর সবাই দেখেন যে ঘরের দরজা বন্ধ, কিন্তু জলিল মিয়া গেল কই। আর আগের রাতে ঘরের দরজা খোলা ছিল, তাই নিশ্চিত ছিল যে জলিল মিয়া তো বাইরেই গেছে, কিন্তু আজকে কোথায় গেল সে? আবার সবাই মিলে খুঁজতে বের হলো। খুঁজতে খুঁজতে কোথাও না পেয়ে সবাই বাড়ি ফেরত আসলো। ভোরের দিকে আবার খুঁজতে বের হলো। খুঁজতে খুঁজতে জলিল মিয়াকে পাওয়া গেল ঠিক গতকাল যেখানে পড়েছিল ঠিক একই জায়গায়, সেই একটা ভাঙা কবরের পাশে। তাকে ডেকে ওঠানো হলো। সে চোখ খোলার পর তাকে যখন জিজ্ঞেস করা হলো যে সে এখানে কিভাবে আসলো, কেন আসলো, তখন জলিল মিয়া কোনো উত্তর না দিয়ে সে যে কবরের পাশে শুয়েছিল সেই কবর থেকে এক মুষ্টি মাটি নিয়ে সেটা নিজের শরীরে মাখতে মাখতে চলে গেল বাড়ির দিকে। এইভাবে প্রতি রাতে একই ঘটনা ঘটতে থাকে জলিল মিয়ার সাথে। রাত্রে সে ঘরে থাকে না, ওই কবরের পাশে গিয়ে সে শুয়ে থাকে। সবার বোঝার সুবিধার জন্য একটা কথা প্রিয় লিসেনার্স বলি, যে কবরের উপর জলিল মিয়া শুয়ে থাকে বা পাশে শুয়ে থাকে, এটা মূলত সেই কবর যেই কবরটা ভেঙে সে ভিতরে ঢুকে গিয়েছিল গাছ থেকে পড়ে। তো যাই হোক, এইভাবে প্রতি রাতে একই ঘটনা ঘটতে থাকে, আর জলিল মিয়ার পুরো পরিবার মোটামুটি একটা আতঙ্কের মধ্যে থাকে। এমনকি তাকে পাহারা দেওয়া শুরু হয় রাতের জন্য সে বের হতে না পারে। কিন্তু যারা পাহারা দিতে দিতে একটা সময় তাদের ঘুম চলে আসলে এর ভিতরেই জলিল মিয়াকে আর ঘরে খুঁজে পাওয়া যেত না। আর যখনই পাওয়া যেত না তখন তারা আর এদিক সেদিক না খুঁজে সোজা ওই কবরস্থানে চলে যেত, আর সেখান থেকে তাকে ধরে নিয়ে আসতো। রাতের বেলা যখন তাকে ধরে নিয়ে আসার জন্য টানাটানি করতো, তখন সে বলতো, আমি যাব না, আমার অনেক কাজ বাকি আছে, আমি যাব না। শুধু এই কথাটাই বলতে থাকতো। এছাড়া তার মুখে অন্য কোনো কথা ওই রাতটা শোনা যেত না। এক রাতের ঘটনা, এই আক্কাস মিয়া, মানে যিনি ঘটনা বলেছেন, এই আক্কাস মিয়া প্রতি রাতের মধ্যে তার ভাই জলিল মিয়ার সাথে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে আক্কাস মিয়ার ঘুম ভেঙে যায়। কিছু গুনগুন শব্দ শুনে মূলত ওনার ঘুম ভেঙে গিয়েছিল। উনি আস্তে করে চোখ খোলেন।
আর চোখ খুলে উনি এক ভয়ানক ব্যাপার দেখেন। উনি দেখেন ওনার ভাই জলিল মিয়াকে 4 জন লোক টানা হেঁচড়া করছে নিয়ে যাওয়ার জন্য, আর পুরো ঘর ধোঁয়া দিয়ে ভরা। উনি জোরে এক চিৎকার দেন। ওনার চিৎকারে ওনার পিতামাতা ঘুম থেকে উঠে যান, তাড়াতাড়ি করে এই রুমে চলে আসেন। এসে দেখেন আক্কাস মিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু জলিল মিয়া নাই। ঘরের মেইন দরজা কিন্তু বন্ধ। অনেক সময় ধরে চেষ্টা করার পর যখন আক্কাস মিয়ার জ্ঞান ফিরল, তখন তিনি সবাইকে পুরো ঘটনা শেয়ার করলেন। তখন সবাই পুরোপুরিভাবে নিশ্চিত হন এই যে জলিল মিয়া রাত্রে গিয়ে কবরস্থানে কবরের পাশে শুয়ে থাকে, এটার পিছনে বড় কোনো ধরনের একটা কারণ রয়েছে। তারা এই রাত্রে জলিল মিয়াকে খুঁজতে বের হন নাই, কারণ সবাই খুবই ভয় পেয়েছিলেন। আর তারা এতটুকু নিশ্চিত ছিল যে জলিল মিয়া সেই আগের জায়গায় গিয়ে শুয়ে আছে। তবুও তারপরেও এই রাত্রে ওনারা যান নাই, কারণ সবাই এতটাই ভয় পেয়েছেন। সকাল হলে সবাই যান, সেখানে গিয়ে দেখেন জলিল মিয়া সেই একই কবরের উপর বা পাশে শুয়ে আছে। তবে আজকে তার হাতে কিছু জিনিস দেখা যাচ্ছে, যেমন কোনো প্রাণীর দাঁত, কিছু সাদা কাপড়ের টুকরো, একটা পুতুল, আরও বেশ কিছু জিনিস ছিল যেটা এই আক্কাস মিয়া সহ ওনার পরিবারের সবাই দেখেছে। পরবর্তীতে জলিল মিয়াকে সেখান থেকে নিয়ে আসা হয়। সবাই একটা জিনিস খেয়াল করে, জলিল মিয়া একা একা কি যেন পড়তো আর উচ্চস্বরে হাসতো। এইসব দেখে জলিল মিয়ার পরিবার ভালো একজন কবিরাজ খুঁজতে থাকেন। খুঁজতে খুঁজতে 3-4 গ্রাম পরে একজন ভালো কবিরাজের সন্ধান পান তারা। তারা গিয়ে ওনার কাছে সব কিছু বলেন। বলার পর ওই কবিরাজ বলেন যে আমাকে 1 ঘন্টা সময় দেন, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি যে ব্যাপারটা কি। আমি আপনাদের ডাকলে আপনারা ভেতরে আসবেন, আপাতত বাইরে বসেন। ঠিক 1 ঘন্টা পর বা তার কিছু সময় আগে কবিরাজ হাঁপাতে হাঁপাতে বাইরে আসে। তার চোখে মুখে আতঙ্কের ছাপ এবং খুব ভয় পেয়েছেন এমন একটা অবস্থা। বাইরে এসে বলেন, আল্লাহর রাস্তায় মাফ করেন, এই বিষয়ে আমি আপনাদের কোনো রকম সাহায্য করতে পারবো না, এখন আমার নিজের জীবন নিয়ে টানাটানি। তখন এই জলিল মিয়ার পরিবার জিজ্ঞেস করলো যে কেন আপনি সাহায্য করতে পারবেন না, কেন আপনার জীবন নিয়ে টানাটানি? তখন কবিরাজ উত্তর দিল, এই ব্যাপারে খোঁজ নিতে কিছুক্ষণ আগে উনি ওনার 4 জন জিনকে পাঠিয়েছিলেন। এর মধ্যে 3 জন ফেরত এসেছে আহত অবস্থায়, আর 1 জন আসে নাই। আর একজনের কথা জিজ্ঞেস করাতে বাকি 3 জন বলল যে ওই জায়গায় খোঁজ নিতে তারা গিয়েছিল, আর ওখানে গিয়ে এমন শক্তিশালী 4 জন জিনের সাথে তাদের দেখা হয় যারা এই 4 জনকে আক্রমণ করে বসে, এবং আক্রমণের একটা পর্যায়ে তাদের একজনকে তারা মেরেই ফেলে। তাদের শক্তির কাছে এদের শক্তি কিছুই না, তারা অনেক বড় ধরনের জাদুকর জিন। আর তারা অন্য 3 জনকে আহত করে এই মর্মে সতর্ক করে দিয়েছে যে ভবিষ্যতে আর কেউ যেন এই ব্যাপারে নাক গলাতে আসে। যদি নাক গলাতে আসে তাহলে তার পরিণতি কি হবে? এইরকম পরিণতি হবে, তাকে মারা যেতে হবে, সে মানুষ হোক আর জিন হোক। সুতরাং এই বিষয়ে নাক গলাতে আসা যাবে না। তাহলে তার কি পরিণতি হবে এটাও বলে দেয়, সে তো মরবেই, তার বংশ নির্বংশ করে দেয়া হবে। এই শুনে ওই 3 জন জিন ওই বাকি একজনের লাশ ওইখানে ফেলেই চলে আসতে বাধ্য হয়। আর তখন কবিরাজের কাছে এসে কবিরাজকেও ধমক ধামক দেওয়া শুরু করে যে না জেনে না বুঝে তাদেরকে ওই জায়গা পাঠানো হয়েছে। ওই 3 জন জিন কবিরাজকে খুব বকাঝকা করে। যেহেতু ওই কবিরাজের এই 4 জন মুখবীর জিন ছিল, মানে সংবাদ সংগ্রাহক জিন ছিল, তাদের মধ্যে থেকে একজন মারা গিয়েছে, এবং এরা 4 জন খুব বন্ধু ভাবাপন্ন ছিল। এক বন্ধুকে হারানো হলো কবিরাজের ভুলের কারণে। এই জন্য ওই 3 জন কবিরাজের প্রতি খুব ক্ষিপ্ত হয়েছে এবং বলা হয়েছে যে এই বিষয়ে তার সেই জন্য আর কোনো চিন্তা ভাবনা না করে কাজ করার। মূলত এটা শুনেই হাঁপাতে হাঁপাতে বের হয়ে এসেছেন উনি, এবং উনি বলে দেন আল্লাহর রাস্তায় আমাকে মাফ করেন আর আপনারা চলে যান, এখানে 1 মুহূর্তও থাকেন না, তাহলে আমার জিনেরা ক্ষিপ্ত হয়ে আপনাদের উপর আক্রমণ করে বসতে পারে, কারণ তাদের এক বন্ধু মারা গেছে আপনাদের কারণে। তাড়াতাড়ি এখান থেকে বিদায় হন। তারা কবিরাজের সাথে আর কোনো কথাই বলতে পারেননি, হতাশ হয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর তারা চিন্তা করতে থাকে যে এর আসল রহস্য খুঁজে বের করতেই হবে, ঘটনাটা কি, আসল ব্যাপারটা কি হলো এটা তো বোঝা গেল না। ঠিক ওই রাতেই আবারও জলিল মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই বুঝে গেছে। আক্কাস মিয়া বলে যে ও তো সেই ওই একই কবরস্থানে গেছে। তখন আক্কাস মিয়া রাতের বেলা সেই কবরস্থানে যায়, সাথে অন্যরাও যায়। 3 ব্যাটারির একটা লাইট হাতে নিয়ে সেখানে যায়।
গিয়ে দেখে জলিল মিয়া আজ সেই কবরের পাশে নাই। সবাই চারপাশে খোঁজে, পায় না। অন্যান্য দিন তো ওই কবরের পাশেই পাওয়া যায়, কিন্তু আজকে পাওয়া যায় না। তারা যখন বাড়িতে ফেরত যাবে ঠিক তখনই পাশে থাকা একটা লম্বা নারকেল গাছ থেকে নারকেল পড়ার শব্দ পায় তারা, আর একটা হাসির শব্দ পায়। সবাই সেখানে গিয়ে 3 ব্যাটারি টর্চ উপরের দিকে মারে আর দেখে জলিল মিয়া গাছের একদম উপরে একটা নারকেল গাছের যে ডোগা বলি আমরা, সেটার উপর বসে আছে, আর তার হাতে একটা দা আছে। সবাইকে দেখা মাত্র সে হাতে থাকা দা দিয়ে এলো পাথার এই গাছের সব নারকেল আর ডাব কুপিয়ে কেটে নিচে ফেলতে থাকে। সবাই তড়িঘড়ি করে সেখান থেকে সরে যায়। প্রায় 2-3 মিনিট পর হঠাৎ সব বন্ধ হয়ে যায়। তারপর তারা তাদের হাতে থাকা সেই টর্চ মেরে দেখে যে নারকেল গাছে আর কোনো ওই ডোগা নাই, মানে ডাল নাই, আর কোনো নারকেল বা ডাবও নাই, সব তো নিচে ফেলে দিয়েছে। শুধু একটা ডোগা আছে, মানে ডাল রয়েছে, যেটাতে জলিল মিয়া বসে আছে। আর এটা কেটে দিলে জলিল মিয়া সোজা মাটিতে পড়বে, আর এত উপর থেকে পড়লে তার বাঁচার কোনো সম্ভাবনাই থাকবে না। সবাই আল্লাহ আল্লাহ করছিলেন, কেউ যেন উপরে ওঠার সাহসই করছিল না যে উপরে উঠে তাকে উদ্ধার করবে। এমন করতে করতে ফজরের আজান যখন হলো, তখন জলিল মিয়া খুব সুন্দর করে সুরসুর করে গাছ থেকে নিচে নেমে আসলো, আর কারোর সাথে কোনো কথা না বলে বাড়ির দিকে হাঁটা ধরলো। সেদিনের এই ঘটনার পর থেকে জলিল মিয়াকে বেঁধে রাখা শুরু হলো, তাকে বাইরে বের হতে দেওয়া হতো না। এতে সে প্রচুর হিংস্র হয়ে ওঠে আর বলতো, আর অল্প একটু আছে সাধনার, এটা শেষ হলে সবাইকে শেষ করে দেব, এটা বলতো সে। এমন পরিস্থিতি দেখে তার পরিবারের সবাই আবার সেই কবিরাজের কাছে যায়। আকুতি মিনতি কাকুতি যা করার দরকার সবই করেছে, কিন্তু কবিরাজ সাফ জানিয়ে দেয় এটা সমাধান করতে যাওয়া মানে হলো নিজের মৃত্যুকে ডেকে আনা। আর এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনার পুরো পরিবারের ক্ষতি হবে, আর বেশি কথা না বাড়িয়ে মানে এখান থেকে কেটে পড়েন, আমার বিপদ বাড়ায়েন না, এই কথা বলে দেয় কবিরাজ। আর উনি শুধু একটি কাজ করেছিলেন, উনি বলেন আমি তো পারবো না, তবে সিলেটের একজন মাওলানা সাহেব আছে, ওনার ঠিকানা দিচ্ছি, আপনারা ওনার কাছে যান, যদি উনি কিছু করতে পারেন। তা না হলে কিন্তু এই জলিল মিয়ার সাথে আপনার পুরো বংশ শেষ হয়ে যাবে বলে আমার ধারণা, এটা কবিরাজ বলে দেন। তো ওনার কাছ থেকে ঠিকানা নিয়ে সেই ঠিকানা অনুযায়ী সেদিনই রওনা হন সিলেটের দিকে। যেতে যেতে অনেক সময় লাগে। তারা যেখানে থাকতো, আর সিলেটের রাস্তাঘাটও ওই সময় তো এরকম ভালো ছিল না, অনেক সময় লাগতো। প্রায় 3 দিন সময় লেগেছিল বিশ্রাম নিয়ে নিয়ে সেই জায়গায় পৌঁছতে। অবশেষে সেখানে গিয়ে সেই মৌলানা সাহেবের দেখা পান। তো ওনাকে দেখে ওনারা বুঝতে পারেন যে উনি অনেক পরহেজগার মানুষ। ওনার কাছে গিয়ে সব কথা খুলে বলা হয়, এবং কবিরাজের সাথেও কি কি ঘটেছে সেটাও ওনারা খুলে বলেন। সব কিছু শুনে উনি বলেন একটু সময় দিতে হবে, বিস্তারিত না জেনে তো আসলে কিছু বলা যাবে না। আপনারা যেহেতু দূর থেকে এসেছেন, আপনাদের আজ রাতে থাকার ব্যবস্থা করে দিচ্ছি, খাওয়া দাওয়া করেন, কাল সকালে দেখে কিছু জানতে পারি কিনা, এই বলে মৌলানা সাহেব সময় নেন। সকালবেলা মৌলানা সাহেব তাদেরকে ডাকেন আর শুরুতেই বলেন, এই সমস্যার সমাধান আমি কেন, দুনিয়ার কোনো মৌলানা সাহেবই করতে পারবেন না, একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছায় যদি সমস্যার সমাধান হয়। কোনো জিন ইনসানের ক্ষমতাই নাই এই সমস্যার সমাধান করার। তো উনি এটাও বলেন যে আমি খোঁজ নেওয়ার জন্য আমার একজন জিনকে পাঠিয়েছি, সে ওখানে গিয়ে কোনো খোঁজ এনে দিতে পারে নাই। আর এমন ঘটনা কখনো ঘটে নাই যে তাকে কোনো জায়গায় পাঠানো হয়েছে কিন্তু সে কোনো ধরনের কোনো খবর ছাড়াই ফেরত এসেছে। তখন এই মৌলানা সাহেব উনি আরও বলেন যে আমি খুব চিন্তিত হয়ে পড়ি। এরপর আমার শিষ্য সবচেয়ে শক্তিশালী একটা জিন, যার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, তাকে সেখানে পাঠাই। সে মূলত একটা খবর দিল। আসলে এমন একটা সমস্যা, এটা চাইলেও সমস্যার সমাধান করা সম্ভব নয়। এই আব্দুর রাজ্জাক জিন সে কাছাকাছি গিয়েই বুঝতে পেরেছিল যে এই যে 4 জন জিন এখানে রয়েছে অত্যন্ত শক্তিশালী প্রকৃতির জিন, এরা কারোর সাথে কথা বলতে চায় না, এমনকি জিন সম্প্রদায়ের সাথেও কথা বলতে চায় না। এরা খুব সেপারেট থাকতে পছন্দ করে। তবে হ্যাঁ, ওদের গোত্রের কেউ হলে তখন তারা যদি কথা বলে। তখন এই আব্দুর রাজ্জাক জিন কি করেছিল, তার এক বন্ধু ছিল, এমনি হাই হ্যালো সম্পর্ক এরকম আর কি, ওরকম অন্তরঙ্গ বন্ধু না, সেই বন্ধু ছিল আবার ওই 4 জন যে জাদুকর জিন সেই গোত্রের। তখন তার কাছে সে যায়, যাওয়ার পরে বলে যে বন্ধু, ওদের সাথে তো একটু কথা বলতে হবে, আমি ওদের সাথে কথা বলতে গেলে বিপদ হতে পারে, তুমি চলো একটু আমার সাথে, তোমার গোত্রের তো হয়তো বা তোমাকে দেখে কিছু নাও বলতে পারে। তখন এই আব্দুর রাজ্জাক জিন তার সেই বন্ধুকে সাথে নিয়ে মূলত সেখানে যায়। মূলত তাদের গোত্রের জিন দেখে প্রথমে 4 জন জিন আক্রমণ করেনি,
তখন ওই 4 জন জিনের কাছে অনুমতি নেয় যে আরেকজন জিন আসছে, তার নাম আব্দুর রাজ্জাক, আপনাদের সাথে কথা বলতে চায়। তখন তারা অনুমতি দেয়। তারপরে এই যে ওই বন্ধু জিনের মধ্যস্থতায় আব্দুর রাজ্জাক যে জিন, সেই জিন ওই 4 জন জিনের সাথে যোগাযোগ করতে সক্ষম হন এবং আব্দুর রাজ্জাক জিন যিনি, উনি ফেরত এসে বলেন যে এটা এমন একটা সমস্যা, এটা চাইলেও আপনি সমাধান করতে পারবেন না। যে ছেলের সমস্যা নিয়ে ওনারা আসছেন, এই ছেলের সাথে 4 জন কালো জাদুর বিষয়ে খুব পারদর্শী শক্তিশালী 4 জন জিন রয়েছে, যারা এই ছেলেকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে তাদের জাদুবিদ্যা আরও শক্তিশালী করছে। আসল ঘটনা শুরু হয়েছে, এই ছেলে একদিন নারকেল গাছে উঠেছে নারকেল পাড়ার জন্য। সেখান থেকে সে পড়ে যায় একটা কবরের উপর, আর কবর ভেঙে সে একদম ভেতরে ঢুকে যায়। যখন সে কবর ভেঙে ভেতরে ঢুকে পড়েছে, তখন ওই কবরের ভেতরে, ওটা তো মূলত একটা পরিত্যক্ত কবর, এমনিতেও কিছুটা ভাঙা ছিল, তো ওই ভাঙার ভিতরে বসে 4 জন পিশাচ জাতের ভয়াবহ শক্তিশালী জিন তাদের জাদুবিদ্যা চর্চা করছিল নিজেদেরকে শক্তিশালী করার জন্য। আর এই কবরটা ছিল একজন সুইসাইড করা মেয়ের কবর। বহুদিন আগে এই সুইসাইড করা মেয়ের কবরটা এইখানে দেয়া হয়েছিল এবং একে কোনো ধরনের জানাজা না দিয়েই দাফন করা হয়েছিল। আর এই জাদুবিদ্যা করা জিনদের মধ্যে এক শ্রেণীর জিন, তারা এই ধরনের কবরগুলো বেছে নেয় তাদের জাদুবিদ্যা চর্চা করার জন্য। আর এই ছেলে যখন কবর ভেঙে ভেতরে পড়ে গেছিল, তখন এই ছেলের কারণে তাদের খুবই বিরক্তির উদ্রেক হয় এবং তাদের জাদুবিদ্যার অনেক বড় ক্ষতি হয়ে যায়। আর তারা তখনই এই ছেলেকে মেরে ফেলতো। কিন্তু তাদের যে ক্ষতি হয়েছে, যেই জিনিসগুলো তারা অনেক কষ্ট করে সংগ্রহ করেছিল, সেগুলোর গুণাগুণ নষ্ট হয়ে গিয়েছিল, সুতরাং তারা নিজে এই জিনিসগুলো সংগ্রহ করতে পারবে না। তারা এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্যই এই ছেলেটাকে টার্গেট করে, যার কারণে তাকে ওই সময় মারে নাই, হত্যা করে নাই, কিন্তু ওই সময় ওর শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত নিয়ে তাকে ছেড়ে দিয়েছিল। বাস, হয়ে গেছে কাজ। এরপর থেকে তার উপর তারা পূর্ণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং প্রতি রাতে এই জলিল মিয়াকে নিয়ে গিয়ে জাদুবিদ্যার বিভিন্ন কাজ তারা হাসিল করত। যেই জিনিসগুলো তারা নিজেরা সংগ্রহ করতে পারতো না, সেই জিনিসগুলো ওর উপর প্রভাব বিস্তার করে সেই জিনিসগুলো তারা সংগ্রহ করতো এবং সেটা এখনো করে আসছে। তারা তাদের সব কাজ হাসিল করার পর এমনিতেই একে মেরে ফেলবে, আর যে এতে বাধা দিতে আসবে এরা তাকেই শেষ করে দেবে। হুজুরের থেকে এইসব কথা যখন শুনলেন, মূলত আব্দুর রাজ্জাক জিন উনি হুজুরকে বলেছেন, হুজুর যখন ওই জলিল মিয়ার পরিবারকে এই বিষয়ে বললেন, সবাই তা হাউমাউ করে কান্না শুরু করে দিল এবং তারা বললেন যে আসলে কি এর কোনো উপায় নাই যার মাধ্যমে একে ভালো করা যাবে? তখন হুজুর বলেন যে আগেই তো বলে দিয়েছি, দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে এটা সমাধান দিতে পারবে। তবে আমার পরিচিত জিনের সর্দারের সাথে আমি শেষ একটা কথা বলে দেখতে পারি, আসলে এটার কোনো সমাধান আছে কি না। তবে আমি নিশ্চিত এটার পুরোপুরি সমাধান হবে না। আপনারা আজকেও থাকেন, দেখি কি করা যায়। এর ঠিক পরের দিন হুজুর আবার তাদের ডেকে পাঠান আর বলেন, আসলেই অনেক দেরি হয়ে গেছে। জিনের সর্দারের সাথে কথা বলে যা জানলাম, চাইলেও আসলে একে আর ভালো করা যাবে না। একে যদি ভালো করার চেষ্টা করা হয়, তাহলে এর পরিবারের সবাই সেই পরিণতি ভোগ করবে যেই পরিণতি এ ভোগ করবে। কারণ ওই 4 জন জিন এখনো আপনাদের পরিবারের উপর নজর দেয় নাই, শুধু জলিল মিয়ার উপরই নজর দিয়েছে। আর ওই জিনগুলো জলিলকে দিয়ে আরো 43 দিন তাদের কাজ হাসিল করবে, তারপর জলিল মিয়াকে মেরে ফেলবে। কারণ এই পিশাচ জিনদের উসুল হলো, যাকে দিয়ে এরা এদের কাজ হাসিল করে, কাজ শেষে তাকে মেরে ফেলবে, হোক সেটা জিন অথবা ইনসান। কোনো জিনকে দিয়ে ওরা কাজ হাসিল করে এবং কাজ হাসিলের পর সেই জিনকেও মেরে ফেলে। তাহলে বুঝতেই পারছেন কি ভয়ানক এদের কাজ। তাই আমার পরিচিত জিন সর্দারের শেষ কথা হচ্ছে, যেভাবে আছে সেভাবে চলতে দেয়া। তাদের কাজ হাসিল হওয়ার পর তারা এমনিতেই জলিল মিয়াকে মেরে ফেলে রেখে যাবে বাড়ির সামনে, এবং এরপর এই 4 জন জিন এই কবর ছেড়ে ঠিক এমন টাইপের অন্য আর একটা কবর খুঁজে সেখানে চলে যাবে তাদের জাদুবিদ্যা চর্চা করার জন্য। তাই জলিলকে বেঁধে না রেখে তাকে ছেড়ে দিন। বেঁধে যদি রাখেন, ওই 4 জন জিন পরিবারের উপরে ক্ষিপ্ত হবে, তাহলে আপনাদের পুরো পরিবার একই সমস্যায় পড়বে। এরপর হুজুর মাফ চেয়ে বলেন, আমার আসলে কিছুই করার নাই, অনেক দেরি হয়ে গেছে। এই জিনিস এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওই 4 জন জিনের মনে দয়া দেন, তাহলেই সম্ভব। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, আর না হলে এই সমস্যার সমাধান হবে না। কিছু অবশ্যই করা যেত যদি জলিল মিয়া বাড়িতে এসে সবার কাছে ওই রাতের ব্যাপারটা ওই সময় শেয়ার করত।
ওই সময় যদি কোনো ভালো হুজুর দেখানো যেত হয়তো বা সমস্যাটা এতটা প্রকট হতো না, ওরা এতটা ওর উপর প্রভাব বিস্তার করার সুযোগ পেত না। কিন্তু ও তো কাউকে কিছু বলে নাই, যার কারণে এই সমস্যাটা এত প্রকট হয়েছে। হুজুরের কাছে এই কথা শোনার পর পরিবারের সবাই হতাশ হয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে বাড়িতে যারা ছিল সবাইকে বিস্তারিত সব বলার পর পুরো বাড়িতে কান্নার রোল পড়ে যায়। চোখের সামনে জলজান্ত একটা ছেলে শেষ হয়ে যাবে, প্রতিটা দিন মৃত্যুর সময় এগিয়ে আসছে, মানুষ মারা গেলে তো সবাই কান্নার রোল শুরু করে দেয়, কিন্তু একটা জীবন্ত ছেলে, পরিবারের একজন সদস্য, সে মারা যাবে মাত্র 43 দিন পর। এই কথা কি আসলে মেনে নেয়ার মতো, না এই বিষয় সহ্য করার মতো? কিন্তু কি করা, সবাই বুকে পাথর বাঁধে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তারপর সেই মৌলানার কথা মতো সত্যি জলিল মিয়াকে আর বন্দি করে রাখা হতো না। সেই আগের মতো জলিল মিয়া রাতে চলে যেত ঘর থেকে, সকালে সেই কবরস্থানের পাশে তাকে পাওয়া যেত। এমন করে ঠিক 43 দিনের মাথায় জলিল মিয়ার নিথর দেহ পাওয়া যায় বাড়ির সামনে। আর এই মৃত্যুর সাথে শেষ হয় জলিল মিয়ার জীবনের অধ্যায়। এই কথা বলার পর আক্কাস মিয়া, যিনি জলিল মিয়ার ভাই, অনেক কান্নাকাটি করেছিলেন, কারণ চোখের সামনে নিজের ভাইকে এইভাবে শেষ হতে যাওয়া, মানে বিষয়টা এরকম একজনের ফাঁসির আদেশ হয়েছে যে অমুক তারিখে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তখন অবস্থাটা কেমন হয়, পরিবারের সদস্যরা কি ধরনের মনের কষ্ট নিয়ে চলতে থাকেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রিয় লিসেনার্স, ঠিক এমনটাই হয়েছিল। কারণ ওই সময় হুজুর বলেছিলেন 43 দিন, তাদের বাড়িতে ফেরত আসতে আরও কয়েকদিন সময় লেগেছিল। এরপরে 40 আর 41 দিন সর্বোচ্চ বেঁচে ছিল এই জলিল মিয়া। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের চলার পথে এমন অনেক ঘটনা ঘটে যায়, তুচ্ছ তাচ্ছিল্য করে সেগুলো আমরা কাউকে বলি না, কিন্তু আসলে অনেক সমস্যা কিন্তু পরে সৃষ্টি হতে পারে, যে সমস্যাগুলো আর সমাধান করা সম্ভব নাও হতে পারে। না কোনো মানুষ, না কোনো জিন সেই সমস্যার সমাধান করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জলিল মিয়ার ভাগ্যে হয়তোবা এমনটাই লিখে রেখেছিলেন। আমরা সবসময় বলি, বিভিন্ন সময়গুলোতে, বিশেষ করে যখন সূর্য উদিত হয়, তারপর যখন সূর্য মাথার উপর থাকে, বা সূর্যাস্তের সময়, এই 3টা সময় স্পেশালি পুকুরে গোসল করা, গাছে ওঠা, এলোমেলো ঘোরাফেরা করা ঠিক নয়। আপনারা খেয়াল করবেন যে সূর্য যখন উদিত হচ্ছে, তারপর মাথার উপর সূর্য রয়েছে, বা সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে যাচ্ছে, এই 3টা সময় কিন্তু নামাজ পড়া নিষিদ্ধ। 23 মিনিটের মতো এরকম সময় থাকে যে সময় নামাজ পড়া নিষেধ, নামাজ পড়া হারাম। ওই সময়টাতে, ওই সময় নামাজ পড়া যাবে না। ওই সময়গুলোতে শয়তানরা উপাসনা করতে থাকে, জাদুবিদ্যার চর্চা করতে থাকে, দুষ্টু জিনেরা ওই সময় অনেক অ্যাক্টিভ হয়ে থাকে। মূলত ভর দুপুর বেলা এমন একটা ঘটনা ঘটেছিল, আসলেই তারা ওই সময় জাদুবিদ্যা চর্চা করছিল। আর ওই সময় জলিল মিয়ার এই ধরনের সমস্যার সৃষ্টি হওয়ার কারণে ওই জিনরা ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। তারপরের ঘটনা তো আমরা সবাই জানতে পারলাম প্রিয় লিসেনার্স। এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুক। আমরা বিশ্বাস করি নাই করি, যারা বিশ্বাস করব না তাদের কথা আমি বলবো না। আমি বলবো না আপনারা এগুলো বিশ্বাস করেন, বিশ্বাস করার জন্য আমরা বাধ্যও করব না, অনুরোধও করব না। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের এখানে লিসেনাররা যারা আছেন, যারা শোনেন, আপনারা অনেকে এই জিনিসগুলো বিশ্বাস করেন, সুতরাং আপনারা এই জিনিসগুলো মেনে চলার চেষ্টা করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়গুলোর কথা বলেছেন, এখন সায়েন্টিফিক ওয়েতে ব্যাখ্যা দিলে এইটার কোনো ব্যাখ্যা হবে না, কোনোভাবে মেলানো সম্ভব না, এটা প্রমাণ করা সম্ভব নয়। কিন্তু আমরা তো সব কিছু প্রমাণ সাপেক্ষে বিশ্বাস করি না, অনেক কিছু আমরা বিশ্বাস করতে হবে এই জন্য বিশ্বাস করি। এর মধ্যেই কল্যাণ রয়েছে। মূলত এই ব্যাপারগুলো এমনটাই, সব কিছু চোখে দেখে আমরা বিশ্বাস করতে পারবো না। আমরা চোখে বাতাস দেখতে পাই না, কিন্তু তারপরে বাতাস তো আছে, তাই না? ঠিক এমনটাই জিন সম্প্রদায়। পবিত্র কোরআনের কোনো একটা আয়াতের উপর যদি আমাদের অবিশ্বাস হয়, শুধু আয়াত না, কোনো একটা শব্দের উপর যদি অবিশ্বাস হয়, আমরা মুসলিম থাকতে পারবো না। সুতরাং
আমরা কোনো কিছু প্রমাণ সাপেক্ষেই বিশ্বাস করব, এমনটা মনে করি না। এমনটা মুমিনের বৈশিষ্ট্য নয়। প্রিয় লিসেনার্স, আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুক। প্রিয় লিসেনার্স, ভয়ের শিহরণ বইটি আমাদের চ্যানেলের সবাই সংগ্রহ করবেন, এই অনুরোধ রইল। আপনাদেরই পাঠানো 10টি ঘটনা নিয়ে আমরা এটা সাজিয়েছি। আপনাদের পাঠানো শিরোনাম দিয়েই এই বইয়ের শিরোনামটি আমরা ঠিক করেছি। ইনশাল্লাহ বইটি আপনাদেরকে সত্য ভয়ের ঘটনার অন্য রকমের একটা অনুভূতি দান করতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। যারা আমাদের লাইক বাটনে প্রেস করেননি এখনও, দ্রুত লাইক বাটনে প্রেস করে দিবেন প্লিজ। আর আফরান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের কিন্তু একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারবেন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afranthehourworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে দিতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় লিসেনার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম।